চলে যাবো, শো করবো না। বরিশাল যেতে হবে, কারণ ওটা বরিশাল ছাড়া কোথাও পাওয়া যায় না। আচ্ছা, আব্বু যখন ঢাকায় আসে তখন আমার জন্য ওই মাছ কাঁচা এবং রান্না দুটোই বক্স ভরে ভরে আঙ্কেল আন্টি তো আজকে চলে গেল। আজকে আমি আবার যখন আসবে তখন আমি গিয়ে বলবো যে প্লিজ আমাকে এবার প্লিজ অবশ্যই। উৎসব এখন পর্যন্ত কতবার দেখা হয়েছে? আনকাউন্টেবল, মানে ঈদের দিন থেকে শুরু করে তুমি হিসাব করো 2 সপ্তাহ, 2 সপ্তাহের মধ্যে প্রতিদিন আমি 3টা 4টা 2টা 1টা এরকম করে হল ভিজিট করেছি। একটু সোমর গল্প শুনি। সোমর তোমার বয়সের পার্থক্য বোধহয় খুব কম। আমি সোমর থেকে বড় 7 মাসের। ও বাবা, এটা নিয়ে খুব প্রাউডলি বলছে যে আমি 7 মাসের বড়। তুমি কি আসলে কাঁথা সেলাই জানো বা পারো? আমার ছোটবেলাতে সেলাই করার খুব ইচ্ছা ছিল, কারণ আমার নানু খুব ভালো সেলাই জানতো। আমার আম্মু বিশেষ করে, আমার আম্মুর বাসায় আমাদের এখনো বিছানা চাদর আছে। আম্মু বিয়ের আগে খুব সুন্দর করে সেলাই করতে পারতো, মানে বিয়ের পর আসলে সময় দেওয়া হয়নি, কিন্তু বিয়ের আগে আম্মুর এখনো ওগুলো জমিয়ে রেখেছে আমাকে দেখে। আম্মু আমাকে কি বলে জানো, বলে এই চাদরটা তোর বিয়ে হলে যখন তোর শ্বশুর বাড়ির লোক আসে তখন বিছানায় বিছাবো। বলছি কি, তখন কিন্তু চাদর কিনতে পারবে না। বলছি কিন্তু সেটা তো আর আমার হাতের সেলাই হবে না, না এরকম। সাদিয়া আইমান বিয়ে করবে কবে? দর্শক সবাইকে ওয়েলকাম করছি আইসিসিএল প্রেজেন্টস টিবিএস স্পটলাইটের। সঙ্গে আছি মৌসুমী মোহন। আমার সঙ্গে যিনি আজকে রয়েছেন দর্শক, ফুল সবসময় সুন্দর হয়, আর তিনি তো সুন্দরী, তিনি ফুলের মতো সুন্দর। আর তাকে অনেক ফুলের নামে ডাকা যায়, কখনো বেলি কখনো জেসমিন। তবে সময়টা তার খুব ভালো যাচ্ছে। বর্ষায়ও যে জেসমিন ফুলের সুবাস এবং বেলি ফুলের সুবাসে আমাদেরকে মাতোয়ারা করে তিনি রেখেছেন, সেটা আর নতুন করে কি বলবো আপনাদেরকে। কারণ এখনো আমরা সবাই পরিবার পরিজন নিয়ে উৎসবের আমেজে উৎসব দেখতে ছুটছি সিনেমা হলের দিকে। অন্যদিকে ঘরে বসে হইচইয়ের পর্দায় আমরা দেখছি একই সাথে বোহেমিয়ান ঘোরার সেই সুন্দরের গল্প। আমাদের সাথে রয়েছেন আমাদের ভালোবাসার অভিনয় শিল্পী সাদিয়া আইমান। হ্যালো, হাই, কি খবর? সুন্দর ইন্ট্রোডাকশন তোমার। আমি আজকে জানি না, মানে ব্যাক টু ব্যাক হলে এটা খুব বিপদ হয়ে যায়। বলো, একজন মানুষ নতুন নতুন ভাবে তাকে আমাকে সবার সামনে উপস্থাপন করতে। আমার তো ভালো লাগে যে তুমি নতুন নতুন ভাবে আমাকে নিয়ে একটা ইন্ট্রোডাকশন দাও, শুনতে ভালো লাগে। নিজের প্রশংসা তো নিজের শুনতে ভালোই লাগে। থ্যাংক ইউ সো মাচ। আমি জানি আজকে এখান থেকে গিয়ে তোমার আরেকটা স্ক্রিনিং এ যেতে হবে। এই যে এবারের ঈদটা অন্যরকম আনন্দের, অন্যরকম প্রাপ্তির গল্প দুদিন আগেও করেছি, আবারও করতে চাই, কারণ প্রাপ্তির গল্প কখনো শেষ হয় না, নতুন নতুন অনেক কিছু চলে আসে। অবশ্যই কাজের প্রেশার বা চাপ এখন তোমার অনেক বেশি, কারণ এই জায়গা থেকে তুমি যে একটা মানদণ্ড দাঁড় করিয়েছো, এই মানদণ্ড থেকে কিন্তু নামার কোনো সুযোগ তোমার নেই। সেই জায়গায় কাজ নিয়ে কি ভাবছো? এটা তো একটা প্রেশার আসলে, কারণ শুরু থেকেই আসলে আমার যতগুলো এরকম বড় বড় কাজ এসেছে, নাটক থেকে শুরু করে ওয়েব ফিল্ম, আবার বড় পর্দায় কাজল রেখা, এই বছর উৎসব, বহিমেন ঘোরা, তো এটা এক্সপেকটেশন নিয়ে তো আসলে শুট করি না যে এরকম কাজটা এতটা হিট হবে বা এত মানুষ পছন্দ করবে, এত প্রশংসা পাবো। যখন এটা হয়ে যায়, প্রতি বছরই আমার সাথে এরকম হচ্ছে আর কি, তখন থেকে আবার আরো নতুন করে মনে হয় যে না, আসলে আরো ভালো কাজ করতে হবে, আরো নিজেকে একটু ডিফারেন্ট ক্যারেক্টারে প্রেজেন্ট করতে হবে। অভিনয়ের জায়গা থেকে হোক, নিজের লুক থেকে হোক, সবকিছু মিলিয়ে একটা বেটার গল্পে নিজেকে ইনভলভ করতে হবে। তো এটা একটা প্রেশার। আবার একদিক থেকে ভালো লাগে যে এই যে মানুষগুলো আমাকে যে সিনেমা হলে যে টাকা দিয়ে টিকিট কিনে আমাকে যে দেখবে, বা যখন ওটিটিতে যখন তারা প্যাকেজ কিনবে আমাকে আমার একটা কাজ দেখার জন্য, তখন মনে হয় যে না, আসলে ভালো কাজ না করলে দর্শকদের ঠকাতেও চাই না। তো দর্শকরা যেন তাদের টাকাটা পয়সা উসুল হয়, পয়সা উসুল বলে আর কি, তো ওটা যদি হয় তাহলে আমি ওরকম ভালো ভালো গল্পে কাজ করতে চাই। এটা একটা প্রেশার প্লাস দায়িত্ববোধের জায়গাটা খুব বেড়ে গেছে। একেবারেই তাই। আমার এই পয়সা উসুলের গল্প শুনে তোমার একদম অন্য একটা গল্প মনে পড়েছে। তুমি যেখান থেকে বাজার করতে রেগুলার, এবং একজন চাচার বোধহয় এখানে বসে আমি এই গল্পটা আর কেউ জানে না, আমি শুধু এখানে বসে একবার তোমাকে বলেছি। গল্পটাকে আজকে আমরা রিপিট করবো, করতে পারো। তোমার মনে আছে? আমার মনে আছে যে তুমি তার বোধহয় টাকা ভাঙতি ছিল না বা ভুলে গেছিলে। আমার কাছে না, আমার কাছে টাকা ভাঙতি ছিল না, মানে আমার কার্ডে টাকা ছিল, ক্যাশ ছিল না। ক্যাশ মনে হয় 600 টাকার মতো ছিল। তো আমিও হ্যাঁ ক্যাশ ছিল 600 টাকা। তো আমার আবার চিংড়ি মাছ খুব পছন্দ, তো ওই চাচাটা একদম ফ্রেশ চিংড়ি বিক্রি করে। তো তখন আমি তাকে বললাম কি এটার হাফ কেজি আমাকে দেন। 1 কেজি, মানে 1 কেজি 900 টাকা বা 1000 টাকা ছিল। আমি বলেছি যে আমাকে হাফ কেজি দেন। তুমি বললো যে আপনি হাফ কেজি কেন নিবেন, আপনি 1 কেজি নেন, আমি আপনাকে পুরোটা দিচ্ছি। সে পুরো মেপে আমাকে 1 কেজি দিয়ে দিল জোর করে।
আমি বললাম চাচা আমার কাছে তো আজকে ভাঙতি নেই, এখন আবার পিছনে বুথে গিয়ে টাকা তুলে দিতে হবে, তো আপনি আমাকে হাফই দেন। বলে আপনি নিয়ে যান, আপনার যখন মনে যাবে আপনি আমাকে সে টাকা দিয়ে দিবেন। পরে আমি তো বাসায় চলে গেছি। আমি আবার ওনাকে এটাও বলেছি যে আমি কিন্তু আগামী কয়েকদিন আসতে পারবো না, আমি ঢাকার বাইরে যাব, এরপর আমি কাজটা শেষ করে যখন সময় পাবো আসবো, কিন্তু আপনি আমার দাবি রাখতে পারবেন না। আমি এটা ওনাকে বলে আসছি, যদি মনে টরে যাই আমাকে দাবি যদি না রাখে। উনি বলেছে আপনি যান, কোনো সমস্যা নেই। আমি তো কক্সবাজার যেতাম আমার একটা শুটে, তো উনি বললো যে আপনি আমার জন্য নিয়ে আসবেন আচার আর হচ্ছে গলার মালা নিয়ে আসবেন। উরে বাবা! হ্যাঁ, তো আমি বললাম গলার মালা কেন? ওনার বউয়ের জন্য। হ্যাঁ, পরে আমি প্রায় 1-2 মাস পর আসলে আমার একটু আবার যাওয়া হয় বাজারে, পরে আমি ওনাকে খুঁজে বের করে, উনি ওখানেই থাকে, তো আমি ওনাকে টাকা দেই, ওনার জন্য আচার আনি, গলার মালা আনি ওনার। এটা গল্প। তখনকার গল্প আর এখনকার গল্প কিন্তু আলাদা। এখন তুমি এত বেশি পরিচিত মুখ, তোমাকে বাইরে বের হতে খুব প্রবলেম হয়। সো এখন যখন ফ্যানরা কোথাও হয়তো ঘিরে ধরে ছবি তোলার জন্য কিংবা একটু গল্প করার জন্য, তখন কেমন লাগে? মানে গল্প ইন এ সেন্স ওই গল্প না যে আপা কেমন আছেন একটু কথা বলতে চাই। হ্যাঁ, না আমার ভালো লাগে। আমি কিন্তু এখনো যাই, আমি এমন না যে আমি মানে বাজারে বা ক্রাউডেড প্লেসে যাই না, এমন না, আমার কিন্তু যাওয়া হয়। আর নতুন নতুন মানুষ দেখি, ইন্টারাকশন হয়, কথা বলি, ভালো লাগে। হয়তো বা রেগুলার যাওয়া হয় না, শখের বসে দেখা গেলো মাসে 1 দিন বা 15 দিনে 1 দিন একটু কাঁচা বাজার ঘুরলে আমার মনে হয় কি আমি একটা মানে রেগুলার লাইফ লিড করছি এরকম আর কি। আমি কাঁচা বাজার থেকে মাছও কিনি, মুরগিও কিনি, আবার সবজিও কিনি। আমার একটা বাজারের মানে পরিচিত দোকান আছে, সবজির দোকান, আবার মাছের দোকানও আছে, মাংসের দোকানও আছে। কারণ আমার রেগুলার বিড়ালের জন্য হয় আমি গেলাম, নাহলে আমার ড্রাইভার যে নিয়ে আসছে বা দারোয়ান বা কাজের মেয়ে যেই হোক, ওটা ওখান থেকে যে নিয়ে আসে। তো ওই আমাকে চিন, ওরা কেউ গেলেও জানে যে আমার জন্য, আর ওদের নতুন করে বলতে হয় না যে বিড়ালের জন্য মুরগি, আমি গেলেও আমাকে ওভাবে দিয়ে দেয় আর কি। তো আমার ভালো লাগে আসলে বাজারে গিয়ে কার সাথে দেখা হলে আমি নিজের থেকে জিজ্ঞেস করি যে কেমন আছেন, অনেকদিন পর আসছি। তারপর দেখা গেল অনেক সময় অনেক দোকানে যে আছে মানে তাকে আমি আগের থেকে দেখিনি, হয়তো তার ভাই বা অমুক কেউ একজন বসে থাকে, বললাম আপনার বাবা বা আপনার ভাই কই? বললো আচ্ছা উনি তো এখন আজকে আসে নাই দোকানে, উনি কালকে। মানে একটু কনভারসেশন করলে হয় কি আমার মনে হয় আমি থাকে না ওনাদের কাছে কেউ, মানে আমার এটা ভালো লাগে রেগুলার একটু রেগুলার মানুষদের সাথে কথা বলতে। তোমার বাজারে যাওয়া হয় বা থাকে না, মানে বাজার বলতে আমি এই কাঁচা বাজারে বুঝিয়েছি বাবার সাথে যাওয়া। না, বরিশাল আমার কখনো যাওয়া হয় নাই, কারণ আমার আব্বু এটা আমাকে নিয়ে যেতে চায় নাই কখনো। আর বরিশালে গেলে আমি একটু প্রিন্সেস হয়ে যাই, আব্বু আম্মুর কাছে গেলে ঘুম থেকে উঠি, কোনো টাইম নাই, কিছু নাই। আমার আব্বু আমাকে আসলে খুবই মানে প্রিন্সেস ট্রিটমেন্টেই রাখে। তো বরিশাল গেলে আমার আসলে খুব একটাই করা হয় না, বাজারে যাওয়া হয় না। তখন যেটা হয় যে আমি যখন রুমে থাকি সকালবেলা, আমি ঘুমের মধ্যে আমি শুনি আমার আব্বু বিশাল জোরে চিৎকার করে, এই তোর জন্য মাছ আনছি, দেখ কত বড় মাছ, মানে চিৎকার দিয়ে দিয়ে মাছের কথা, সেই মাছ খাবার আমাকে ঘুমাইতে দাও। কিন্তু পরে ঠিকই ঘুম থেকে উঠে বলি আচ্ছা আমার জন্য কি মাছ আনছে। আর আমার একটা খুব পছন্দের মাছ আছে, ওটা বরিশালের হচ্ছে, ওটা বলে তুলার ডাঁটি। আচ্ছা, আমি জানি না, অনেক যারা বরিশালের তারা জানে তুলার ডাঁটি মাছটা খুবই মজার। আর কাটা নেই, রাইট? মানে অল্প কাটা, মানে এটা খুব মজা, মানে মাছটা অনেক মজা। আমি তোমাকে খাওয়াবো, তুই যদি আমার সাথে কখনো। আমি তোমার এই গল্প আর নিতে চাই না, আমি চলে যাবো, শো করবো না। বরিশাল যেতে হবে, কারণ ওটা বরিশাল ছাড়া কোথাও পাওয়া যায় না। আচ্ছা, আব্বু যখন ঢাকায় আসে তখন আমার জন্য ওই মাছ কাঁচা এবং রান্না দুটোই বক্স ভরে ভরে নিয়ে আসে। আজকে চলে গেল, আজকে আমি আবার যখন আসবে তখন আমি গিয়ে বলবো যে প্লিজ আমাকে এবার প্লিজ, অবশ্যই। তুলা মাছ, রাইট? তুলার ডাঁটি, তুলার ডাঁটি, তুলার ডাঁটি, মেবি এটাই তুলার ডাঁটি। আবার অনেকে বরিশালের ভাষা অনেকে বলে তুলার ডাডি, এরকম আর কি। সো এটা মনে হয় ভালো কথা, তুলার ডাঁটি। আচ্ছা, আজকে তো উৎসব দেখতে আবার যাচ্ছ? হ্যাঁ, আজকে একটা উৎসব এখন পর্যন্ত কতবার দেখা হয়েছে? আনকাউন্টেবল, মানে ঈদের দিন থেকে শুরু করে তুমি হিসাব করো 2 সপ্তাহ, 2 সপ্তাহের মধ্যে প্রতিদিন আমি 3টা 4টা 2টা 1টা এরকম করে হল ভিজিট করেছি। আর যতগুলো হলে গিয়েছি ততগুলো হলেরই দেখা গেল ওই যে হাফ টাইমের পর থেকে বসে আছি, দেখছি, তারপরে মানে অডিয়েন্সদের রিয়াকশন নিচ্ছি, এটা একটা। আর একদমই এক বসায় দেখেছি ঈদের দিন স্ক্রিনিং এ, আজকে যাবো 2-3 বার। আব্বু আম্মু সহ দেখিনি, বাট আব্বু আম্মুকে দেখিয়েছি, কারণ আব্বু আম্মু যখন দেখেছে হলে তখন আমি আরেকটা হল ভিজিট করে এসে লাস্টে আব্বু আম্মুর সাথে ওই হলে আবার জয়েন করেছি। আঙ্কেল আন্টি এবার কি বলেছে মেয়েকে বড় পর্দায় এভাবে দেখে? আমার আব্বু কিন্তু আমার অনেক বড় ফ্যান, মানে আমার আম্মু একটু কম নাটক দেখে, বাট আমার আব্বু আমার যখন আমার সামনে থাকে তখন আমাকে অলওয়েজ বলে তো নাটক বের করে দেয়। যখন আমার নাটকের পরে অটোমেটিক অন্য কারো নাটক আসে, আব্বু সেটা দেখতে চায় না। আব্বু বলে যে উফ তোর নাটক এনে দে, হ্যাঁ এরকম আর কি। তো খুব খুব মজা লাগে এটা। আর একবার হচ্ছে আমাকে আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড আছে, ও আমাকে বলেছে যে আপু সারা দিন আঙ্কেল
তোমার নাটক দেখে। যখন আমি বাসার থেকে যখন বাইরে থেকে এসে যখন বাসায় ঢুকি তখন আমাকে এটা বলে। তো আর বলে কি, আর যখন অন্য কোনো নাটক আসে তখন রাগ করে আমাকে ডেকে বলে চেঞ্জ করতে, কারণ আব্বু ওই অ্যান্ড্রয়েড মানে স্মার্ট টিভি বা অ্যান্ড্রয়েড টিভির ওই সিস্টেমটা সে খুব একটা বুঝে না, মানে এলোমেলো হয়ে যায়। হ্যাঁ, দেখাগুলো নেটফ্লিক্সের বা অন্যান্য জায়গার বাটন থাকে তো ওদিকে ঢুকে যায়। তো আব্বুর আসলে একটা শেষ করতে করতে অটোমেটিক এটা চলে আসে। তো যদি কেউ না থাকে হেল্প করার জন্য তখন ওটা শেষ করতে হয়, পরে আমার নাটক আসে আবার এরকমের। আমি ঠিক এর পরের প্রশ্নেই যেতাম যে মানে আফসানা মিমি, তার চরিত্রে তুমি ছোটবেলা চরিত্রে অভিনয় করেছো এবং সেখানে আফসানা মিমি আছেন, জাহিদ হাসান আছেন, জয়াপা আছেন, চঞ্চল ভাই আছেন, ইন্তেখাব ডিনার, এত গুণী গুণী মানুষেরা। সো এই মানুষগুলোর সাথে যখন নিজের মেয়েকে অ্যাক্টিং করতে আঙ্কেল দেখেছেন, সিনেমা শেষ হবার পর কি বলেছেন তিনি তোমাকে? আমি যখন হল ভিজিটে যাই আব্বু আম্মুর ওই শোতে, তো আব্বু আম্মু দূরে ছিল, মানে আব্বু আম্মুকে আমি একটা খুব ভালো সিট বুক করে দিয়েছি যেন তারা আমাকে ঠিকঠাক মতো দেখতে পারে মাঝে বসে। তো যখন শেষ হচ্ছিল আমি তো উপর থেকে হাই দিচ্ছিলাম, আব্বু আম্মু যখন নিচে নামলো আমি জড়িয়ে ধরছিলাম। তো আর খুব দেখলাম থাকে না ফেস অনেক ব্লাশ লাল হয়ে গেছে। তো আব্বু তো অনেক, আব্বু আম্মু অনেক শাই আর একটু ইনএক্সপ্রেসিভ, মানে খুব একটা যে বলবে যে হ্যাঁ অনেক সুন্দর এটা সেটা এত বলে না, মনের মধ্যে রাখে। তো আমার আব্বু তো ঈদের দিন থেকে খুব এক্সাইটেড যে কবে যাব দেখতে। আমি টিকিট পাচ্ছিলাম না, আমি পরে মানে যেদিন দেখতে যাব দেখেছে তার 2 দিন আগে আমি টিকিট করেছিলাম। তো দেখা গেল যে আমার আব্বু খুব এক্সাইটেড ছিল আমি দেখবো। আম্মুকে বলে তুমি যাবা না দেখতে, চলো। আবার আম্মু বলে যে না আমি যাবো না, শরীরটা খারাপ লাগে, তোর আব্বুকে নিয়ে যা। আমার আব্বু আমাকে বলে মানে মানে আম্মুকে নিয়ে আসো, বুঝছো, এরকম। আগে আব্বু তো নিজের থেকে জোর করতে হচ্ছে না, আমাকে বলছে তুমি তুমি এই করো। তো এই যে একটা মজার একটা যে এইটা মানে এই মোমেন্ট গুলো খুবই খুবই দারুণ। আর সিনেমা দেখার পর তো তারা খুব বলেছে যে না খুব সুন্দর। আবার একটু আফসোসও করলো মানে চরিত্রটার জন্য, যে জাহাঙ্গীরের জন্য, যে এমন না করলো তার এমন হতো না। তো এই আর কি, এইটাই গল্প। তো যাই হোক তারা তো বুঝে না, তো তারা খুবই এনজয় করেছে এন্ড সবার অভিনয় তাদের খুব ভালো লেগেছে। দ্যাটস গ্রেট। সৌম্য আর তোমাকে আমি আগেও কথা বলেছি, আবারও বলতে চাই যে সেই আমাদের বাড়ি জি5 এর জন্য প্রথম কাজ, তোমাদের দুজনের প্রথম ফিকশন ছিল। এরপর ব্যাক টু ব্যাক তোমরা আবারও কাজ করেছো, নাটকে কাজ করেছো, ওটিটি প্ল্যাটফর্মে কাজ করেছো এবং ফাইনালি গিয়ে একসঙ্গে দুজনকে পর্দায় খুব মানিয়েছে। মানে এক জায়গায় তোমাদের তো কোলাস ছবি অনেকে পোস্ট করেছে ফেসবুকে, আমি দেখেছি তুমি এবং সৌম্য, জাহিদ হাসান এবং একই সাথে আফসানা মিমি আপা দুজনের একসাথে অসম্ভব দারুণ মানে কেমিস্ট্রি। একটু সৌম্যর গল্প শুনি। সৌম্যর তোমার বয়সের পার্থক্য বোধহয় খুব কম, আমি সৌম্যর থেকে বড় 7 মাসের। ও বাবা, এটা নিয়ে খুব প্রাউডলি বলছে যে আমি 7 মাসের বড়। না আমার খুব ভালো লাগে যখন আমি আসলে মানে আমার বয়সটা যখন প্রতি বছর যখন বয়সটা বাড়ে, বছর যখন একটা পর একটা যখন যায়, আমার কাছে মনে হয় যে আমি আরো বড় হচ্ছি। মানে আমি ছোটবেলা থেকে আমি আসলে বড় হতে চেয়েছি। যখন আমি দেখতাম আমার কাজিনরা সবাই কামিজ পরে বাসার থেকে বাইরে যাচ্ছে, আমি ওয়েট করতাম আমি কবে কামিজ পরবো। আর আমার আম্মু এখনো আমাকে বলে যে তুমি ফ্রক পরো, মানে আম্মু চাই আমি সবসময় একটু বাচ্চাদের মতো ফ্রক পরি, একটু যে ঘটি হাতার একটা ফ্রক পরবো, আম্মুর এগুলো খুব পছন্দ। হ্যাঁ, কিন্তু আমি ছোটবেলা থেকে চাইতাম যে আমাকে কামিজ বানিয়ে দিতে হবে। আমি এই জন্য একবার মানে ছোটবেলা তো কান্নাকাটি মানেই শুয়ে পড়ে কান্নাকাটি করতাম। তো আমাকে জীবনের প্রথম আমার কামিজ ছিল হলুদ কালারের একটা ঘটি হাতা দিয়ে, আম্মু একটা সুন্দর কামিজ বানিয়ে দিয়েছিল। তো সবসময় চেতাম বড় হতে। তো সৌম্য আমার থেকে একটু, আমি যখন জি5 এ শুট করি তখনই জানতে পারি যে সৌম্যর আর আমার বয়সের ডিফারেন্স, মানে ওরা 2 ভাই আমার থেকে 7 মাসের ছোট। আমি বললাম এই তোমরা আমাকে আপু ডাকবা, আমি তোমার থেকে বড়। তো পরে তো হয় না, আমরা বন্ধু হয়ে গিয়েছি। তো সৌম্যর সাথে ওই যে বন্ধুত্বের একটা ভালো জায়গা দেখে হয়তো বা আমাদের স্ক্রিনে আরো বেশি ভালো লেগেছে, কেমিস্ট্রিটাও জমে গেছে। আর অ্যাক্টিং এন্ড সবকিছু স্ক্রিপ্ট অনুযায়ী আমাদের রিহার্সেল করেছি আমরা কয়েকবার। আমরা দেখা গেল
টিম সহ বসিনি, আমি আর সৌম্য কোনো একটা কফি হাউসে বসে আমরা স্ক্রিপ্ট পড়ছি। Wow. তো আর আমি মিলে তখন কিছু যতটুকু পেরেছি চেষ্টা করেছি যে আচ্ছা এতটুকু আজকে 2টা সিন শেষ করব। তো আমাদের দুইজন আমরা আসলে চেষ্টা করেছি যে আমাদের যেন জাহাঙ্গীর জিসমিনের চরিত্রটা আমরা ঠিক মতো করতে পারি। সো এটাই আর কি। তো ওর সাথে একটা ভালো বন্ডিং দেখি, হয়তো স্ক্রিনেও এটা বোঝা গেছে। বোহেমিয়ান ঘোরায় যাব, এই যে যখন ট্রাকটা এলো, ট্রাকে করে ঘুরতে কেমন লেগেছে তোমার? মজাই লেগেছে। একটা ফার্স্ট এন্ট্রি যখন আমি সবজির মাঝখান থেকে উঠে যাই, ওটা খুব ইন্টারেস্টিং, মানে আমার এন্ট্রিটাও খুবই মজার ছিল। আর ট্রাকে করে না, মানে আমার কাছে খুব মজা লেগেছে যখন ট্রাকে ওই যে ট্রাকটা অনেক উঁচু হয়, তো একটা জায়গায় পা দিয়ে মানে উঠে যেভাবে, তো আমাকে প্রোডাকশন বা ডিরেক্টর সবাই বলছিল কি ওকে টুল দাও, মানে সবাই খুব ভয় পাচ্ছিল আমি পারবো কি পারবো না, আবার শাড়ি পরা, শাড়ি কোমরে বাঁধা। এন্ড আমি মানে এত ইন্টু ছিলাম ওই ক্যারেক্টারে সুন্দরীতে, তো আমার কাছে মনে হচ্ছে যে আমি তো সুন্দরী, মানে এই গ্রামের একটা মেয়ে, আমি তো গাছে বেয়ে উঠে যাচ্ছি, মানে আমার তো ছোট ছিল একটা গাছে বসে আছে একটা ডালের উপরে, তো আমি কেন এখানে পারবো না, আমি ট্রাকে উঠতে পারবো না, আমি বলছি আমার লাগবে না। তো আমি আমার মতো করে ধাপ ধাপ করে উঠে গেছি, আবার নামার সময় নেমেছি। এটা খুবই মানে আমার কাছে খুব মজা লেগেছে ট্রাকে ওঠাটা। সাজানো হলো বিয়ের জন্য, হ্যাঁ ওই সিনটাও খুবই মজার, প্লাস মানে সবকিছু মিলে আমার ওই যে ট্রাকে বসে আমার যে একটা সিন ছিল ছবি তুলে দিচ্ছিল, আবার ট্রাক থেকে নেমে দৌড় দিচ্ছি, মানে ওই সময়টাতে আমার মনে ছিল যে আমি আসলে ওরকম একটা চরিত্র, আমার সাথে এটাই ঘটছে, আমি সত্যি এরকম আব্বাস নামে একজনকে বিয়ে করেছি। আর মানে থাকে না, আবার ওকে তো বলিও যে এই ট্রাক আসো, তুমি আসো, তাহলেই হবে, আমার আর কেউ লাগবে না। তো আমার কেন যেন মনে হচ্ছিল যে ওই ট্রাকটাই আসলে আমাদের এখন ঘর বাড়ি, তো ওইটাকে একটা আপন ভাব হয়ে গেছিল। আর ট্রাকের সাথে তো ম্যাক্সিমাম শুট, প্রায় অনেকদিনই ট্রাকের সাথে শুট করেছি, তো সবকিছু মিলে মানে ট্রাক। তখন আমি যতটুকু জানি এটা তো উত্তরবঙ্গে শুটিং হয়েছে। হ্যাঁ, দিনাজপুর, এবং ভীষণ গরম ছিল, রাইট? হ্যাঁ, অনেক গরম। আমি তো আমার হাতটা পুড়ে, আর আমি অনেক ট্যান হয়ে যাই রোদের মধ্যে। আমি জাস্ট 5 মিনিট থাকলেই ট্যান হয়ে যাই। যখন দেখি যে আসলে ট্যান হয়ে গেছে বা অনেক রোদ, কিছু করার নেই, তখন ছেড়ে দিই যে ফাইন, যাওয়ার হবে, কাজ করছি। তো প্রচন্ড রোদ ছিল, প্রচন্ড গরম, ইভেন উৎসবের সময়ও রাজশাহীতে প্রচন্ড গরম ছিল, তার মধ্যেও কাজ করতে হয়েছে। রাজশাহীর অভিজ্ঞতা কেমন ছিল? কাজের অভিজ্ঞতা ভালো, কারণ শুটিং এ অনেক মানুষ ভিড় করেছে, অনেক মানুষ এসে ছবি টবি তুলেছে, কিন্তু কেউ ডিস্টার্ব করেনি, মানে ইন্টারাপ্ট করেনি যে শুটিং করতে দিব না বা এখানে কেন করছেন, বা অনেক বলার পরেও যে আপনারা কেউ কথা বলবেন, এটা বলার পরেও যে অনেকে চিৎকার চেঁচামেচি করে, এটা হয়নি। এটা বরং ঢাকায় বেশি হয়। ঢাকায় অনেকে ইচ্ছা করে ইন্টারাপ্ট করে, মানে ইচ্ছা করে একটা বাইক চলে যায় মাঝখান থেকে। কিন্তু শুটিংয়ে যেটা এবার শুটিংয়ে যেটা হলো যে রাজশাহীতে কেউ ডিস্টার্ব করেনি, উল্টা সবাইকে বলা হয়েছে যে আপনারা প্লিজ সাইলেন্ট থাকবেন, জাস্ট দেখেন। সবাই আসলে ভিড় হয়েছে বাট দেখেছে, ওনারা কেউ মানে ঝামেলা করেনি। রাজশাহীর মানুষ আসলে, উত্তরবঙ্গের মানুষ ভালো, শুধু রাজশাহী বলবো, আমার মনে হচ্ছে যে উত্তরবঙ্গের মানুষগুলো খুবই সহজ সরল, আর এরা মানুষ ভালো আসলে অনেক। হ্যাঁ, এটা আমি তোমার সাথে সম্পূর্ণ একমত, উত্তরবঙ্গের মানুষেরা আসলে। আর আমি উত্তরবঙ্গে গিয়ে আসলে আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম পাবনাতে, সেকেন্ড টাইম দিনাজপুর, এরপর গেলাম রাজশাহী। 3 জায়গাতে গিয়ে আমি আসলে উত্তরবঙ্গের মানুষের ফ্যান হয়ে গিয়েছি, মানে এরা খুবই ভালো। আর যখন মোশাররফ ভাইয়ের সাথে যখন ওই বহিমেন ঘোড়া শুট করি, একটা জোনে মানুষ প্রচন্ড ভিড়, মানে সবাইকে, আমার প্রডিউসার মৌ আপু, তখন আমি আর তানজিক আপু শুট করছিলাম, তো জানে যে মোশাররফ ভাইও আছে ঘরের মধ্যে, তো সবাই খুব এক্সাইটেড যে মোশাররফ ভাই আছে, আমরা আছি। তো যখন ভিড় করে ফেলছিল, তখন হচ্ছে মৌ আপু বলেছে যে আপনারা কেউ কথা বলবেন না, তাহলে যাওয়ার সময় আপনাদের সাথে মোশাররফ ভাই আর সাদিয়া আইমানের ছবি তুলাই দিব। এন্ড দে আর সো ইনোসেন্ট, যেটা বিশ্বাস করে তারা দাঁড়ায় ছিল। আমি পরে আমি ছবি না তুলে যাবো না, কারণ একটা মানুষ, এতগুলো মানুষকে আপনি এতক্ষণ একটা আশা দিয়ে দাঁড়া করে রাখছেন, তো এটা উচিত না। পরে আমি যাওয়ার সময় ওদের সাথে কয়েকটা ছবি তুলে পরে চলে গেছি। এরকে ইভেন শর্টের মাঝখানে তারা বলেছিল যে আপু আপনার অমুক নাটকটা খুব সুন্দর, আর অনেকে ভালো, আবার এটাও বলেছে যে আপনারা দেখতে আসবেন, আবার আসবেন, ঘুরতে আসবেন, এবার তো শুটিং আসছেন, এরপর একবার দেখতে আসবেন পুরো আমাদের জায়গাটা, আপনার দাওয়াত রইলো। তুমি কি আসলে কাঁথা সেলাই জানো বা পারো নাকি? আমার তো কাঁথা সেলাই আমি পারদর্শী না, ছিল হচ্ছে নূরজাহান ক্যারেক্টারটা, তো আমি আসলে ভর্তি হয়ে কাঁথা সেলাই আসলে ব্যক্তি জীবনে পারো কিনা, যে টুকটাক কখনো হয় না যে আমাদের একটা কিছু, একবার তো যেমন হচ্ছে যে আমার শুটিং এ পরের দিন ব্লাউজ লাগবে, তো ব্লাউজটা হচ্ছে কাটা ছিল, কাটা, দ্যাট মিন্স হচ্ছে তুমি দেখবে যে আড়ং বা বিশ্বরঙে কিছু ব্লাউজ পাওয়া যায় পিস, যেটা কাটা থাকে, এনে সেলাই করতে হয়, মানে দোকান তোমার টেইলারকে দিয়ে। তো আমার ওই সময় ছিল না, পরের দিন যেহেতু পহেলা বৈশাখ, তো আমি কি করলাম, ওই কাপড়টা এনে আমি নিজে সেলাই করে একটা ব্লাউজ বানিয়ে পরে তারপরে সরতে চলে গেছি।
ওয়াও, না আমার ছোটবেলাতে সেলাই করার খুব ইচ্ছা ছিল, কারণ আমার নানু খুব ভালো সেলাই জানতো। আমার আম্মু বিশেষ করে, আমার আম্মুর বাসায় আমাদের এখনো বিছানা চাদর আছে। আম্মু বিয়ের আগে খুব সুন্দর করে সেলাই করতে পারতো, মানে বিয়ের পর আসলে সময় দেওয়া হয়নি, কিন্তু বিয়ের আগে আম্মুর এখনো ওগুলো জমিয়ে রেখেছে আমাকে দেখে। আম্মু আমাকে কি বলে জানো, বলে এই চাদরটা তোর বিয়ে হলে যখন তোর শ্বশুর বাড়ির লোক আসে তখন বিছানায় বিছাবো। বলছি কেন, তখন কিন্তু চাদর কিনতে পারবে না। বলছি কিন্তু সেটা তো আর আমার হাতের সেলাই হবে না, না এরকম। আম্মু কাঁথা সেলাই করে রেখেছে তার জামাইয়ের জন্য, তার শ্বশুর মানে আমার শ্বশুর বাড়ির লোকজন যাবে সেই কাঁথায় ঘুমাবে, এটা আমার আম্মুর খুব ইচ্ছা। সো নাইস, ইনোসেন্ট। যাই হোক, তো আমার মায়ের ব্লাউজ পরে তুমি এবার শুটিং করেছো? হ্যাঁ, আমার উৎসবের যেই ব্লাউজ গুলো ছিল ওগুলো একদম আমার আম্মুর একদম 90 সালের ওই সময়ের ব্লাউজ। দারুণ, আন্টির এই স্বপ্ন পূরণ হোক। হ্যাঁ, সাদিয়া মানের বিয়ে হোক দর্শক, এবং সেখানে আন্টি তার হাতে সেলাই করা কাঁথা এবং চাদর দেবেন তার জামাইকে। আচ্ছা, তো আমার সেলাই করার খুব শখ ছিল। ছোটবেলায় কি করতাম, বিভিন্ন কাপড় পাওয়া যেত না, আমার ধর হলো কোনো জামা কাপড় একটা কাপড় বেঁচে গেছে, ওটা দিয়ে আমি সেলাই করতাম, মানে ছোট করে রুমালের মতো পারতাম না, একটা ঘর আঁকতাম, গাছ আঁকতাম। এটা চেষ্টা করেছি ছোটবেলায়, মানে ছোটবেলা থেকে আমার ছোট ছোট অনেক জিনিসই ইচ্ছা ছিল করার। তো আমার এমনি রুমাল সেলাই করার অভ্যাস আছে, কিন্তু কাঁথা সেলাই করার দেওয়া হয়নি, বাট আমি করে নিজে রেখেছি। এটাই আমার কাছে ভালো লাগতো। ছোটবেলা তো কাউকে দেওয়ার কেউ ছিল না। এখন আর করাও হয় না আসলে, এখন আর প্রয়োজন নেই। এখন তুই চাইলে তুমি কিনে নিতে পারবে আন্টিকে, কিন্তু ওই যে স্পেশাল নিজে হাতে করা, এটাই ওটার মায়াটা অন্যরকম, ভালো লাগাটা অন্যরকম। করবো আসলে, আমার এখন তোমার সাথে কথা বললে এখন ইচ্ছা করছে যে করতে। আমার কাছে মনে হচ্ছে আসলে তুমি করে হয়তো প্রিয় মানুষকে দেবে। যাই হোক, যেহেতু আন্টি এত কিছু বানিয়ে রেখেছে মেয়ের জামাইকে দিবে বলে, তাহলে কিন্তু প্রশ্নটা চলেই আসে যে সাদিয়া ইমন বিয়ে করবে কবে? জানি না, এটা যখন সময় হবে, কারণ এখন তো ছোট মানুষ আমি, মানে বড় বলি ছোট বলি দুটোই আর কি। তো যখন সময় হবে, আব্বু আম্মু যখন ভাববে। আর অ্যাকচুয়ালি আমি আসলে বিলিভ করি সময়ে যখন যেটা হবে তখন এটাই সময় মতো সবকিছু ঠিক হয়ে যায়। আবার অনেক ভালোবাসা, সময় দেওয়ার জন্য দর্শকদের উদ্দেশ্যে কিছু বল। তোমাকে অনেক ধন্যবাদ, আর ধন্যবাদ দা বিজনেস স্ট্যান্ডার্ডকে আজকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আর দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা, আর আমি অনেক কৃতজ্ঞ, কারণ আপনারা আমার কাজ এত ভালোবাসছেন, আমাকে এত ভালোবাসছেন। সেই শুরু থেকে এখন পর্যন্ত আপনাদের সাপোর্ট আমি মানে কখনো এটা ডিনাই করতে পারবো না। আমাকে এত ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি সত্যি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আর এই তো আমার কাজ দেখবেন, আর এখন সিনেমা হলে চলছে উৎসব, আপনারা উৎসব দেখবেন আর জানাবেন অবশ্যই কেমন লেগেছে। আবারও অনেক ভালোবাসা, বিদায় নিচ্ছি আমি। দর্শক, বিদায় নিতে হচ্ছে আজকের মতো। সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর থাকুন টিভিএস এর সাথে।